হ্যালো এবং নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ম্যাথ একাডেমি। স্মার্ট ম্যাথ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব নাম্বার সিস্টেম। তোমরা জানো এদিনে আমরা তিনটে ক্লাস হয়েছে। আজ 4 নম্বর ক্লাস সংখ্যা পদ্ধতির। একদম আমরা বেসিক থেকে শুরু করেছি। তো চলো ক্লাস শুরু করা যাক। এতদিনে আমরা কি পড়েছি? জটিল সংখ্যা সম্পর্কে পড়েছি, বাস্তব সংখ্যা সম্পর্কে পড়েছি, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা যেগুলো সংখ্যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, মাপার জন্য, পরিমাপের জন্য যেগুলো সংখ্যা ব্যবহৃত হয় তাদের বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যায় যেন দুটি ভাগ ছিল, একটা মূলত সংখ্যা, একটা অমূলত সংখ্যা। মূলত সংখ্যা কাকে বলে? যেগুলো সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারি, যাদের আমরা p/q আকারে লিখতে পারি। আর যাদের আমরা p/q আকারে লিখতে পারি না, তাদের অমূলত সংখ্যা বলে। এখানে p আর q বাস্তব সংখ্যা, আর q নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত সংখ্যা। অমূলত সংখ্যা, এবার মূলত সংখ্যাকে আমরা, মূলত সংখ্যা কি হতে পারে? মূলত সংখ্যা আমরা দেখেছিলাম। মূলত সংখ্যা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা হতে পারে, -1, -2, -3, +4, 0, +1, +2, এগুলো কি? এগুলো সব পূর্ণ সংখ্যা। মানে আরও জেনেছিলাম যে p/q যখন q = 1 হয় তখন সেগুলো হলো পূর্ণ সংখ্যা। এর আগের ক্লাসে আমরা ভালো করে পড়েছিলাম পূর্ণ সংখ্যা কি। মূলত সংখ্যা ভগ্নাংশ হতে পারে, আর মূলত সংখ্যা দশমিকেও হতে পারে, ঠিক আছে। এবার পূর্ণ সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক, 0। ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, আর 0ও হতে পারে। পূর্ণ সংখ্যা কী হতে পারে? ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, আর 0ও হতে পারে। পূর্ণ সংখ্যা ঋণাত্মকও হতে পারে, 0ও হতে পারে, আর ধনাত্মকও হতে পারে। ঋণাত্মক যেমন -1, -2, -3, -4 এভাবে চলতে থাকবে, 0। আর ধনাত্মক সংখ্যা +1, +2, +3, +4 এভাবে চলতে থাকবে। এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা মিলে হয়েছিল হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এগুলো পড়া হয়ে গেছে আগেই। আর শুধু এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি, এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে শুধুমাত্র
কি বলা হয়, স্বাভাবিক সংখ্যাও বলা হয়, স্বাভাবিক সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারও বলা হয়। ঠিক আছে, এতদূর পড়া হয়ে গেছে। এবার স্বাভাবিক সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা। একটা মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা দুই প্রকার, একটা মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার, যৌগিক সংখ্যা মানে কম্পোজিট নাম্বার। ঠিক আছে, যৌগিক সংখ্যা মানে কম্পোজিট নাম্বার। তো মৌলিক সংখ্যা কাকে বলে? এমন সংখ্যা যাদের দুটি ফ্যাক্টর থাকে বা উৎপাদক থাকে। এমন সংখ্যা যাদের কেবলমাত্র এমন সংখ্যা যাদের কেবল মাত্র দুটি ফ্যাক্টর থাকে বা উৎপাদক থাকে। এমন সংখ্যা যাদের কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে, কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে। আর কম্পোজিট বা যৌগিক সংখ্যা এমন সংখ্যা যাদের মিনিমাম তিনটির চেয়ে বেশি উৎপাদক থাকে। যাদের দুটি থাকবে তাদের কি বলা হয়? যাদের দুটি উৎপাদক তাদের মৌলিক সংখ্যা বলা হয়। আর যাদের তিনটি উৎপাদক তাদের কি বলা হয়? যৌগিক সংখ্যা বলা হয়। তিনটি বা তিনটির বেশি হলে তাদের কি বলা হয়? যৌগিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, মৌলিক সংখ্যা দুটি উৎপাদক মানে একটা ও সেই সংখ্যাটা নিজেই দুটি উৎপাদক কি থাকবে? দুটি উৎপাদক থাকবে, একটা এক থাকবে এবং সেই সংখ্যা নিজেই। ঠিক আছে, এক থাকবে এবং সেই সংখ্যা নিজেই। যেমন ধরে 5, 5-এর কী উৎপাদক? 5কে কী দিয়ে ভাগ করে যাবে? একটা এক দিয়েই যাবে, একটা 5 দিয়েই যাবে। এছাড়া আর কোনো সংখ্যা আছে যেটাকে 5কে ভাগ করা যাবে? আর কোনো সংখ্যা নেই। তাহলে এর কটা উৎপাদক হলো? এই এক হলো একটা উৎপাদক, একটা 5 সংখ্যাটা নিজেই, তাহলে এটা কি হলো? একটা মৌলিক সংখ্যা হলো। সেইভাবে 2কেও আমরা কি একটা এক দিয়ে, একটা স্বয়ং 2 দিয়ে, নিজেই 2 দিয়ে, এই দুটো দিয়েই আমরা কি করতে পারবো? ভাগ করতে পারবো। তাহলে 2-এরও কটা উৎপাদক? দুটো উৎপাদক। তাহলে এটাও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা। সেভাবে 7কেও আমরা 1 দিয়ে আর 7 দিয়েই ভাগ করতে পারবো, এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে 7ও মৌলিক সংখ্যা হয়ে গেল। 9 কি মৌলিক সংখ্যা? 9 দেখুন, 9কে আমরা 1 দিয়েও ভাগ করতে পারবো, 3 দিয়েও ভাগ করতে পারবো, 9 দিয়েও ভাগ করতে পারবো। এটা তিনটা বেশি হলে কি হবে? 3টা বা 3টার বেশি হতে গেলে সেটা যৌগিক সংখ্যা। তাহলে এটা কি? এটা হয়ে গেল যৌগিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা না। ঠিক আছে,
তাহলে 9 কোন সংখ্যা হলো? 9 হয়ে গেল যৌগিক সংখ্যা। 9 হয়ে গেল যৌগিক সংখ্যা। 9 হয়ে গেল যৌগিক সংখ্যা। ঠিক আছে, 9 হয়ে গেল যৌগিক সংখ্যা। 9 এর কটা উৎপাদক আছে? 1 আছে, 3 আছে আর 9 আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সেভাবে 4-এর কটা উৎপাদক? 4-এর যদি 4-এর লিখি তাহলে 1 আছে, 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে। এটাও 3টা, তাহলে এটাও কি যৌগিক সংখ্যা। 10-এর 1 দিয়েও ভাগ করা যাবে, 2 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, 10 দিয়েও যাবে। এটাও 3-এর বেশি, তাহলে এগুলো সব কি? এগুলো সব হলো যৌগিক সংখ্যা। আর এগুলো সব কি? 2, 3, 5, 7 এগুলো সব হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। प्राइम नंबर, मौलिक संख्या बा प्राइम नंबर। सबचेয়ে ছোট মৌলিক সংখ্যা 1 কি? 1 কি মৌলিক সংখ্যা? 1 এর উৎপাদক শুধু 1। এখানে বলেছে মৌলিক সংখ্যার সংখ্যাতে কি আছে? যার কেবলমাত্র দুটি, কেবলমাত্র দুটি। 1 এর উৎপাদক কটা আছে? একটাই আছে। তাহলে 1 কি? 1 না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? 1 কোনো কিছুই না। 1 না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, 1 কোনো কিছুই না। ঠিক আছে, তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি থেকে শুরু হবে? 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, 2 থেকে শুরু। 3 একটা মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 79, 89 আর 97। 1 থেকে 100-র মধ্যে এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কটা মৌলিক সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তো 1 থেকে 100-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা হলো? 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 25টি। 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা 25টি। 1 থেকে 100-এর মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে? 25টা আছে। 1 থেকে 50-এর মধ্যে কতটা আছে? 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা। 1 থেকে 50-এর মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 1 থেকে 50-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা? 15টি। 50 থেকে 100-এর মধ্যে কতটা হবে? 50 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা
50 থেকে 100, 1 2 3 4 5 6 7 8 9 10টা মৌলিক সংখ্যা। ঠিক আছে, এবার আসি 1 থেকে 200 এর মধ্যে। 1 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা, 1 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা হবে 46টি। কটা? 46টি। 1 থেকে 1000 এর মধ্যে, 1 থেকে 1000 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 168টি। 1 থেকে 1000 এর মধ্যে 168টা মৌলিক সংখ্যা আছে। এখান থেকে কী বোঝা যাচ্ছে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 কি? 2 আবার একটা জোড় সংখ্যা। একমাত্র জোড় সংখ্যা 2, যেটা হচ্ছে মৌলিক সংখ্যা। একমাত্র জোড় সংখ্যা হচ্ছে 2, যেটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। 3 5 7, 3 5 7 এগুলো হচ্ছে পরপর 3টি বিজোড় সংখ্যা যেগুলো মৌলিক। এগুলো হচ্ছে পরপর 3টি বিজোড় সংখ্যা যেগুলো মৌলিক সংখ্যা। পরপর 3টি বিজোড় সংখ্যা যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। পরপর 3টি, আর কোনোটা নেই। 11 13 15, 15 আবার যৌগিক সংখ্যা। তো এটা কি? 3 5 7। আচ্ছা, লিখে দিই প্রথমে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। 3 5 7 হলো পর 3টি বিষম মানে বিজোড় মৌলিক সংখ্যা। এছাড়া আর কোনোটি নেই। পরপর 3টি বিজোড় সংখ্যা যেগুলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, আর কি? 2 অঙ্কের, 1 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 1 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 1 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা আছে? 11 আছে। 11 হচ্ছে 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 11 হচ্ছে 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। ঠিক আছে, আর 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত আছে? 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 97। 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত? 97। ঠিক আছে,
2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 97। 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 3 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 101। কত? 101। 101। 3 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। 3 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। 3 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত হবে? 997, 997। ঠিক আছে, তারপরে 4 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 4 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত হবে? 1009। ঠিক আছে, 4 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত? 9973। ঠিক আছে, সেম এই 9973 কিসের? नो 9973। 5 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 5 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 10007। ঠিক আছে, 5 অঙ্কের সবচেয়ে বড় 5 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 99991। ঠিক আছে, 99991। 99991 মৌলিক সংখ্যা সম্পর্ক হয়ে গেল। এবার যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? যে সমস্ত সংখ্যার 3টি বা 3-এর বেশি উৎপাদক আছে, যেমন 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16 চলতে আছে।
4 কি সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কত? 4। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা 4। 9। 9 কি সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা যেটা যৌগিক সংখ্যা। সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা যেটা যৌগিক সংখ্যা। সবচেয়ে ছোট বিজোড় যৌগিক সংখ্যা 9। ঠিক আছে, 9। যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা হয়ে গেল। বাবা, এরপরে আসি প্রত্যেক মৌলিক সংখ্যাকে আমরা 6n ± 1 ফর্মে লিখতে পারি, কিন্তু 6n ± 1 ফর্মে থাকা সব সংখ্যা মৌলিক সংখ্যা নয়। এটা মানে কি? প্রত্যেক মৌলিক সংখ্যাকে আমরা 6n ± 1 ফর্মে লিখতে পারি, কিন্তু 6n ± ফর্মে থাকা সব সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা লিখতে পারি না, এক্সেপ্ট বিকল্প হচ্ছে বিকল্প 2 ও 3 ছাড়া। 2 ও 3 ছাড়া সব মৌলিক সংখ্যাকে 2 ও 3 ছাড়া সব মৌলিক সংখ্যাকে আমরা 6n ± 1 লিখতে পারি। ঠিক আছে, কিন্তু 6n ± যেগুলোই থাকে সবগুলোই মৌলিক সংখ্যা নয়। একটা উদাহরণ, 5। 5 কি একটা মৌলিক সংখ্যা? এটাকে আমরা 6n ± 1 লিখতে পারবো? অবশ্যই। n এর মান যদি আমরা 1 ধরি, n সমান যদি 1 ধরি, তাহলে কত হবে? 6 × 1 - 1 6 - 1 = 5। মানে আমরা 6n ± 1 আমরা 5কে লিখতে পারছি। 5 একটা মৌলিক সংখ্যা। 7 6n + 1 6 n সমান যদি 1 ধরি, তো 6 × 1 + 1 মানে 6 + 1 = 7। তো 7কে আমরা কি 6n ± 1 লিখতে পারছি। ঠিক আছে, এটা -1 মানে আমরা 6n ± 1 ফর্মে লিখতে পারছি। 5কেও লিখতে পারছি, 7কেও লিখতে পারছি,
9কে লেখা যাবে, দেখি 6n প্লাস মাইনাস 1 n সমান, যদি আমরা 9 কি 9 তো মৌলিক সংখ্যা নয়, 9কে কী করে লেখা যাবে, লেখা যাবে না। 11কে, 11কেও লেখা যাবে, 11 একটা মৌলিক সংখ্যা। 6n প্লাস মাইনাস 1, যদি আমরা n সমান 2 ধরি তো 6 ইন্টু 2 মাইনাস 1, 6 দুগুণে 12 মাইনাস 1 সমান সমান 11। এটাকে আমরা 6n প্লাস মাইনাস 1 ফর্মে লিখতে পারছি। সেম 13কেও লিখতে পারবো, 13 পরে 17, 17কেও লিখতে পারবো, 17কেও 6n প্লাস মাইনাস 1 n সমান 3 ধর, n সমান 3 ধরলে 6 ইন্টু 3 মাইনাস 1, 6 ইন্টু 3 18 মাইনাস 1 সমান সমান 17, এটাকেও লিখতে পারছি। এবার আমরা ধরি 25, 25কে 6n প্লাস মাইনাস 1 লেখা আছে, 6n প্লাস 1 লেখা আছে 25, 25 কি 6n প্লাস মাইনাস 1 ফর্মে লেখা আছে। 6 ইন্টু 4 প্লাস 1 সমান সমান 25, 6 4 24 আর 1 25। কিন্তু এটা কি মৌলিক সংখ্যা? এটা মৌলিক সংখ্যা নয়। মানে আমি কি বলতে চাইলাম, আমি বলতে চাইলাম প্রত্যেক মৌলিক সংখ্যাকে আমরা 2 ও 3 ছাড়া প্রত্যেক মৌলিক সংখ্যাকে আমরা 6n প্লাস মাইনাস 1 লিখতে পারবো। 2 ও 3 ছাড়া প্রত্যেক মৌলিক সংখ্যাকে আমরা 6n প্লাস মাইনাস 1 ফর্মে লিখতে পারি। কিন্তু 6n প্লাস মাইনাস 1 ফর্মে থাকা সব সংখ্যা মৌলিক সংখ্যা নয়। যেমন 25, এটা 6n প্লাস মাইনাস 1 ফর্মে আছে, কিন্তু এই সংখ্যাটা কি মৌলিক সংখ্যা নয়। আশা করি যে লাইনটা লিখলাম সেটা বুঝতে পেরেছ। আশা করি যে লাইনটা লেখা আছে সেটা বুঝতে পারা গেছে। এরপরে এক কি, এক না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, এটা তো বলেই দিয়েছি আগেই। কো প্রাইম নাম্বার, আচ্ছা কিছু কোশ্চেন করি। প্রত্যেক মৌলিক সংখ্যার ড্যাশটি উৎপাদক বা গুণনীয়ক থাকে। কটা আছে? একটা, 4টা, 2টা, 0টা। প্রত্যেক মৌলিক সংখ্যার কটা বলা হয়েছে? প্রত্যেক মৌলিক সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক থাকে। কটা উৎপাদক থাকে? কেবলমাত্র 2টি উৎপাদক থাকে। প্রত্যেক মৌলিক সংখ্যার কেবলমাত্র কটা উৎপাদক থাকে? প্রত্যেক মৌলিক সংখ্যার কেবলমাত্র কোথায় গেল রে, হারিয়ে গেল। আচ্ছা, প্রত্যেক মৌলিক সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক গুণনীয়ক থাকে। ঠিক আছে, দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কত? বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কত? দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 27, এটা আছে বৃহত্তম। আর ক্ষুদ্রতম কত হবে? ক্ষুদ্রতম হচ্ছে 11। এদের মধ্যে পার্থক্য জানতে চাইছে, তো পার্থক্য বিয়োগ করে দে। 86 কত হবে? তো দুই অঙ্কের ক্ষুদ্রতম, বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কত? 86। ঠিক আছে, দুই অঙ্কের একটি সংখ্যা 9a, 9a হলো দুই অঙ্কের একটি সংখ্যা। দুই অঙ্কের একটি সংখ্যা হলো 9a, একটি মৌলিক সংখ্যা। দুই অঙ্কের একটি সংখ্যা 9a হলো একটা মৌলিক সংখ্যা। 9a কি হলো? একটা মৌলিক সংখ্যা। তো a এর মান কত হবে?
মানে 90-এর বেশি কোনো একটা সংখ্যা, মৌলিক সংখ্যা কি আছে দেখো, 90-এর বেশি মৌলিক সংখ্যা, এটা 2 অঙ্কের সংখ্যা আছে। হ্যাঁ হ্যাঁ কি আছে 2 অঙ্কের, 90-এর চেয়ে বেশি 97, তো 2 অঙ্কের এর জায়গায় কত হলো 7, তো 2 অঙ্কের একটি সংখ্যা 97, একটি মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো এর জায়গায় কত হবে 7 হবে। প্রত্যেকটি মৌলিক সংখ্যার এখানে এসেছে, প্রত্যেকটি মৌলিক সংখ্যার কটি উৎপাদক থাকে, প্রত্যেকটি মৌলিক সংখ্যার 2টি উৎপাদক থাকে, একটা এক নিজেই এক থাকবে এবং সংখ্যাটি নিজেই থাকবে, সংখ্যাটি নিজেই 2টি। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার যোগফল কত হবে? তো 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক, 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হচ্ছে 101, আর 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 997। এদের কি জানতে চাইছে? যোগফল জানতে চাইছে, তো যোগ করে দে। 7 থেকে 8, 9 10, 1098, তো 1098। ঠিক আছে, আজ পর্যন্ত এতটুকুই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো প্রবলেম থাকে, সমস্যা থাকে, তো কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, নেক্সট দিনে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, সাথে থেকো, পাশে থেকো এবং তোমরা সবাই সুস্থ থাকো।